এরকম ছিল না, দেখো তো, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, তাই না? এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ডেল্টা আদি দশা, এ হচ্ছে কি এই কণার বিস্তার। আচ্ছা, এখন এই জিনিসটা আসলো কোত্থেকে, তাই না? আমি বলছিলাম যে এটা সাইনের মতো হয়, যেহেতু এটা সাইনের ইকুয়েশন, বাট এটা তো আর আন্দাজে আসে নাই, তাই না? আসছে কিভাবে দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো, এটা আছে না? এই সমীকরণটাকে সমাধান করলে এক্স এর ভ্যালুটা এটা আসবে, ঠিক আছে? এটা তো আমরা প্রুফ করে দেখাইছিলাম, তাই না? আচ্ছা, এটা মানে জেনারেল সলিউশন, মানে এটাকে এইভাবে আনা যায়, ঠিক আছে? দেখবা বইয়ের সলিউশনটা আছে, এটা এখনই আমি করাবো না, তোমাদের ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরে করাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আপাতত থাকবে, এটা তোমার এখন লাগবে না, এটা যদি এখন পরীক্ষা আসবে না, তোমাদের আমি তাও প্রুফটা পরে শিখাবো, ঠিক আছে? মানে এখান থেকে আমি এই জিনিসটা কেমনে আনবো, আমি তো এখান থেকে এই জিনিসটা প্রুফ করতে পারি, তাই না? মানে এই যে এক্স থেকে এটা তো প্রুফ করতে পারবো, দুইবার ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে, কিন্তু এখান থেকে আবার এটাকে আমরা প্রুফ করবো, এটাও করা যায়, ঠিক আছে? তো এটা আমরা পরে দেখাবো, এখন না। ওকে, তাহলে আমরা আগে সরল দোলন গতি, আচ্ছা গ্রাফ, গ্রাফ তো হোমওয়ার্ক দিয়েছিলাম, ওটা পরে দেখা দিব, না পারলে আমি দেখা দিব না। আচ্ছা, আজকে আমরা কিছু ইউসেজ দেখবো, ঠিক আছে? মানে ব্যবহার দেখবো যে সরল দোলন গতি অ্যাকচুয়ালি আমাদের লাইফে কি কাজে দেয়। তো প্রথমটা যদি দেখো, সরল দোলন গতির কিছু ব্যবহার আছে, ঠিক আছে? প্রথমটা কি জানো? প্রথমটা হচ্ছে জি নির্ণয় করা হয় সরল দোলন গতি ইউজ করে। আমরা কি জানি বলো, টি ইকুয়ালস টু 2 পাই রুট এল বাই জি। হ্যাঁ, এখন ধরো তুমি এমন একটা জায়গায় গেছো যেটা তুমি জি জানো না, হ্যাঁ, তা ধরো তুমি আফ্রিকায় গেছো, কথার কথা, তো এখানে জি কি তুমি জানো? পৃথিবীর সব জায়গায় জি তো 9.8 না, তাই না? এটা তো আমরা ধরে নিই ক্যালকুলেশনের জন্য, বাট অ্যাকচুয়ালি তো জি চেঞ্জ হয়, এটা আমরা মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ে আসছিলাম যে অক্ষাংশের ক্রিয়ার জন্য চেঞ্জ হয় জি এর মান। তো তুমি ধরো, হ্যাঁ হ্যাঁ, এটাও মহাকর্ষ বিকর্ষ ছিল। দেখো, এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র? সরল দোল মানে সরল দোলকের সূত্র না? হ্যাঁ, এখন তাহলে সরল দোলকের সাহায্যে আমরা জি নির্ণয় করতে পারবো কিভাবে দেখো। ধরো তুমি এমন একটা জায়গায় গেলা, যে বললাম আফ্রিকায় গেলা, হ্যাঁ, ওইটা জি তো তুমি জানো, তাহলে কি করবা? ধরো তোমার কাছে একটা সরল দোলক আছে, তো দোলকটা তুমি ঝুলাই দিয়ে দেখলা, পর্যায়কাল মাপলা, কথার কথা ওখানে পর্যায়কাল আসলো 3 সেকেন্ড, ঠিক আছে? দোলকের পর্যায়কাল 3 সেকেন্ড। তাহলে তুমি দোলকের যে দোলকটা ইউজ করতেছো অবশ্যই দৈর্ঘ্য জানো, কথার কথা দৈর্ঘ্য ধরলাম 0.98 মিটার এল। তো দেখো তো তুমি এখানে মানটা বসে জি পাওয়া যাবে না, 3 = 2 পাই এল হচ্ছে 0.98 ডিভাইড বাই জি, বুঝতে পারছি? এইভাবে তুমি যদি একটা সরল দোলক থাকে তোমার কাছে, আর তোমার কাছে যদি একটা স্টপ ওয়াচ থাকে বা ঘড়ি থাকে, এখান থেকে তুমি কি মাপতে পারো? একটা জায়গার জি নির্ণয় করতে পারো। বাস্তবে এটা কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, জি এর মান নির্ণয় করার জন্য। এটা গেল প্রথম ইউসেজ। তো সেকেন্ড ইউসেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা পৃষ্ঠা লিখি, এটা তোমাদের পরীক্ষা আসবে, সৃজনশীল আসে। পাহাড়ের উচ্চতা নির্ণয়, ঠিক আছে? তো পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করা যায় দেখো। এখন ধরো তুমি এভারেস্ট উঠতেছে, হ্যাঁ, একজন, ঝাপসা হয়ে গেল, দেখতে পাও নাকি বলতো? ঝাপসা হয়ে গেছে। এবার ঠিক আছে। ধরো তুমি একটা পাহাড়ে উঠতেছো, হ্যাঁ, ধরো এটা একটা পাহাড়, তো এই পাহাড়ে তুমি সবচেয়ে উপরে উঠতে চাও, তো এটার জন্য তোমাকে হাইটটা জানতে হবে পাহাড়ের। এখন হাইটটাকে আমি মনে মনে এইচ ধরে নিলাম, তাহলে ধরো পাহাড়ের নিচে মানে এই যে ভূপৃষ্ঠে, তোমার জিটা জানা আছে না? পাহাড়ের পৃষ্ঠ মানে কি? ভূপৃষ্ঠ মানে পাহাড়ের যে ভূমিটা আর কি, ভূপৃষ্ঠ না? ভূপৃষ্ঠের জি তুমি ধরলা জি 1 ধরলাম, ভূপৃষ্ঠের যে অভিকর্ষ স্তরণটা জি 1, তাহলে উপরে অবশ্যই চেঞ্জ হবে, উপরে জি 2 ধরলাম। এতটুকু তো ক্লিয়ার? এখন দেখো, তোমার যে দোলকটা আছে, ধরো তোমার কাছে ওই যে দোলকই আছে, হ্যাঁ, দোলক দিয়ে তুমি হচ্ছে ইয়া মাপতে চাইতেছো, পাহাড়ের উচ্চতা মাপতে। এক দোলক দিয়ে তুমি কি কি মাপতে পারো? জিও মাপতে পারো, পাহাড়ের উচ্চতা মাপতে পারো। আচ্ছা, এখন ভূপৃষ্ঠে মানে ধরো এই জায়গায় নিচে আমি নাম দিই, এটা এ, এটা বি, হ্যাঁ,
তো ভূপৃষ্ঠে তোমার জি এর মান আমরা কেমনে বের করি বলো? G1, এটা না সূত্র gm/r²। আর যদি উপরে যাই G2, G2 সূত্র কি? gm/r এর জায়গায় r+h²। হ্যাঁ, এখন জি কেন বের করলাম? কারণ আমাদের কাছে আছে কি, সরল দোলক আছে। তো আমি নিচে একবার পর্যায়কাল মাপবো আর উপরে একবার পর্যায়কাল মাপবো। অবশ্যই পর্যায়কাল জি এর সাথে চেঞ্জ হবে, কারণ আমার টি ইকুয়ালস টু কত, 2π√L/g, তাই না? তাহলে এলটা তো কনস্ট্যান্ট, কারণ একই সরল দোলক তুমি নিচে ইউজ করতেছো, উপরে ইউজ করতেছো। তাহলে এল কনস্ট্যান্ট, তাহলে টি এর সাথে জি এর সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক না? টি প্রপোর্শনাল টু 1/√g। বুঝছো এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে আমরা লিখতে পারি না এটা T2/T1 ইকুয়ালস টু √G2/G1, ব্যস্তানুপাতিক T2 এর জন্য। সরি, উল্টা লিখছি, G1/G2, কারণ কি, যে ব্যস্তানুপাতিক। বুঝছো এটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার G1 আর G2 মানটা বসা দাও। T2/T1, G1 হচ্ছে gm/r², আর G2 হচ্ছে gm/r+h², তাই না? কি হলো, জিএম জিএম কাটা চলে গেল, আর এটা কিভাবে লেখা যায় না, r+h/r²। তাহলে আমার স্কোয়ার রুট কাটা গিয়ে চলে গেল, থাকলো কত, r+h/r। লেফট সাইডে কত, T2/T1। তাহলে দেখো এটাকে কি লেখা যায়, আলাদা আলাদা লিখলে r/r মানে 1 +h/r লেখা যায় না? তাহলে আমার h কত আসলো, T2/T1 -1 ইন্টু r। বুঝতে পারছি? ভাইয়া এখানে আরটা কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এই যে gm/r²। হ্যাঁ, হ্যাঁ। দেখো ডেরিভেশনটা দেখো, বুঝছো? T1 হচ্ছে পাদদেশে, T2 হচ্ছে পাহাড়ের উপরে দোলনকাল। ভাইয়া আরও তো কনস্ট্যান্ট না? হ্যাঁ, আরো কনস্ট্যান্ট। আচ্ছা। আর হচ্ছে 6400 কিলোমিটার। দেওয়া থাকবে পরীক্ষার সময়। আচ্ছা, এই কোশ্চেন থেকে একটা জিনিস বুঝতেছো, কোনটা বড়, T2 বড় না T1 বড় বলো তো? হ্যাঁ, T2 বড়। হ্যাঁ, এটা আমার মাথায় রাখবা। সব সময় হবে T2টা T1 এর চেয়ে বড়, মানে তুমি যত উপরে যাবা দোলনকাল তত বাড়বে, কারণ কি, জি কমতেছে উপরে গেলে, ওটা তো জানি। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠবা জি তত কমবে। জি যদি কমে তাহলে টি বাড়বে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, আশা করি বুঝছো, রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে, কাইন্ড অফ সূত্র আকারে মনে রাখ। হ্যাঁ, আচ্ছা, দেখবা একবার। সূত্রটা মানে এটা একদম সূত্র আকারে মনে রাখবা, ঠিক আছে? h ইকুয়ালস টু T2/T1 -1 ইন্টু r। এটা কিছু অ্যাপ্লিকেশন দেখি। ধরো, আচ্ছা, তোমাদের একটা দোলকের নাম বলি না, স্পেশাল একটা দোলক আছে, সেকেন্ড দোলক নাম, ঠিক আছে? এটা প্রায় দেখবা বই আছে, সেকেন্ড দোলক। এটা মানে কি জানো? সেকেন্ড দোলক যেখানে দেখবো, এটা মানে এটা পর্যায়কালটা 2 সেকেন্ড। যদি দেখো যে কোনো দোলকের নাম সেকেন্ড দোলক, তার মানে এটা পর্যায়কাল 2 সেকেন্ড। এটা বাদে অন্য যে কোনো পর্যায়কাল, অন্য যে কোনো দোলকের পর্যায়কাল যে কোনো কিছু হতে পারে, বাট যদি তোমাকে স্পেশালি সেকেন্ড দোলক বলে দেয়, তার মানে এটাকে তোমাকে বুঝে নিতে হবে এটা টিটা কত, 2 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে। আচ্ছা, একটা পূর্ণ দোলনে কয়টা অর্ধ দোলন থাকে বলো তো? কয়টা? 2টা থাকবে, স্বাভাবিক। একটা পূর্ণ দোলনে 2টি অর্ধ দোলন থাকে, ঠিক আছে? তাহলে এই অর্ধ দোলনের আবার কয়েকটা নাম আছে। অর্ধ দোলনের আবার বলা হয় তোমার অধকম্প বলা হয়, ঠিক আছে? অধকম্প মানে অর্ধেক কম্পন, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, অর্ধ দোলন আর অধকম্প একই কথা। তো অনেক সময় পরীক্ষা থাকে, সো পোলাবেন কনফিউজ। এবার দেখো এটা কেন পড়াইলাম। ধরো তোমাকে বললো একটি সরল দোলক 2 সেকেন্ডে 5টি অর্ধদোলন সম্পন্ন করে। সম্পন্ন সরল দোলক ভূপৃষ্ঠে, ঠিক আছে? ভূপৃষ্ঠে
2 সেকেন্ডে 5টি অর্ধদোলন সম্পন্ন করে এবং ভূমি থেকে এই উচ্চতায় এর পর্যায়কাল হচ্ছে তোমার ধরো 2 সেকেন্ড, ঠিক আছে? হলে এইচ কত? দেখো কোশ্চেনটা বুঝছো। একটি সরল দোলক ভূপৃষ্ঠে 2 সেকেন্ডে 5টা অর্ধদোলন সম্পন্ন করে এবং ভূমি থেকে এইচ উচ্চতা, এর পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড দেওয়া আছে তোমার। তাহলে এইচ কত? তোমাকে কি দেওয়া আছে বলো তো? এই ইকুয়েশনের T2 দেওয়া আছে না? হ্যাঁ, T2 দেওয়া আছে, উপরে কত আছে? 2 সেকেন্ড আছে। বাট T1 কি দেওয়া আছে? দেওয়া নাই, ইনডাইরেক্টলি দেওয়া আছে বা ডাইরেক্টলি দেওয়া। এখানে দেখো 5টা অর্ধদোলন সম্পন্ন করে 2 সেকেন্ডে না, তাহলে হ্যাঁ। 5টি অর্ধদোলন দেয় হচ্ছে তোমার 2 সেকেন্ডে। তাহলে পূর্ণ দোলন। সরি, হ্যাঁ 2 সেকেন্ডে। তাহলে আমাকে পূর্ণ দোলনের জন্য কয়টা অর্ধদোলন লাগবে? হ্যাঁ বলো। কারণ হচ্ছে এই যে ভূমি থেকে এই উচ্চতায় পর্যায়কাল বলা আছে, এই জন্য এটা T2। ভূপৃষ্ঠে তো T1, এই যে এখানে T2টা হচ্ছে উপরে, T1 হচ্ছে নিচেরটা, তো তোমাকে উপরেরটা দেওয়া আছে ডাইরেক্টলি, সেই জন্য T2 2 সেকেন্ড, আর T1টা আমাকে ইনডাইরেক্টলি দেওয়া আছে, এখান থেকে রিলেশন থেকে বের করতে। তাহলে এবার দেখো, হ্যাঁ ভূপৃষ্ঠের নিচে হচ্ছে T1 আর উপরে হচ্ছে T2। আচ্ছা, তাহলে এবার দেখো ভূপৃষ্ঠ ওর সম্পর্কটা কি দেওয়া? 5টা অর্ধদোলন সম্পন্ন করে কত? 2 সেকেন্ডে না? তাহলে পর্যায়কাল মানে কি দেখো? T1 হ্যাঁ, T1 5/4। উল্টাও বলছো, 4/5। দেখো 5টা অর্ধদোলন দেয় 2 সেকেন্ডে, তাহলে একটা অর্ধদোলন দেয় কত সেকেন্ডে? 2/5 সেকেন্ডে। ও কি নিয়ম, বাট আমার পর্যায়কালের জন্য কয়টা অর্ধদোলন লাগবে? পর্যায়কাল মানে কি? পূর্ণ দোলন সম্পন্ন করার সময় না, তো পূর্ণ দোলন মানে তো 2টা অর্ধদোলন। আমি তো এখানে একটা অর্ধদোলন বের করছি, তাহলে 2টা অর্ধদোলন বের করতে হবে। 2/5 ইন্টু 2 সেকেন্ড মানে 4/5 সেকেন্ড, এটাই হচ্ছে T1। বুঝতে পারছি? দেখো আগে এটা একটু মাথায় ঢুকাইতে হবে ভালো মতো, পড়ো। বুঝছো? তো T2 আর T1 পাওয়া গেছো, তাহলে এইচ কত হবে? T2/T1 -1, তাহলে 2/4/5, তাহলে এটা উপরে চলে গেল -1 ইন্টু আর কত আসবে? 10/4। হিসাব করো কত আসে। 10/4 -1 ইন্টু আর মানে 6400। অনেক বেশি আসছে আর কি অ্যান্সারটা, কারণ আমি বানাই দিচ্ছি 9600 কিলোমিটার, এত উঁচু পাওয়ার পসিবল না, ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে একটা এক্সাম্পল। সো আশা করি অর্ধদোলনের জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। হ্যাঁ দেখো, ওকে। তাহলে অর্ধদোলনের জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? সোজা জিনিস, একটা পূর্ণ দোলন মানে 2টা অর্ধদোলন, আর কোনো মনে রাখার দরকার নেই। আচ্ছা, এবার দেখো সেম টাইপের কোশ্চেনই, একটি সেকেন্ড দোলককে 200 কিলোমিটার পাহাড়ে তুললে এর দোলনকাল কত হবে? কি এখানে একদম সোজা না, এটা সেকেন্ড দোলক বলা আছে, আমি বারবার বলছি সেকেন্ড দোলক মানে কত? T1 হচ্ছে 2 সেকেন্ড, মানে ভূপৃষ্ঠ অবশ্যই এটা পর্যায়কাল কত? 2 সেকেন্ড হইতো, ভূপৃষ্ঠ পর্যায়কাল 2 সেকেন্ড।
এখন তুমি যদি উপরে তুলে নাও পর্যায়কালটা চেঞ্জ হবে, তাহলে আমাদের সম্পর্কটা কি? h ইকুয়ালস টু t2/t1 মাইনাস 1 ইন্টু r। t1 তুমি অলরেডি জানো, t2 বের করতে বলছো, তাহলে এটাকে আমি আরটাকে এই পাশে নিয়ে আসবো, h/r প্লাস 1 ইন্টু t1 ইকুয়ালস টু t2। তাহলে t2 হবে h কত 200 কিলোমিটার, আর r হচ্ছে 6400 কিলোমিটার, প্লাস 1 ইন্টু 2, যা আসবে তাই আছে 200। কত আসছে? 2.0625, ঠিক আছে? বুঝতে পারছি? সেকেন্ড দোলক মানে কি? ভূপৃষ্ঠে পর্যায়কালটা 2 সেকেন্ড হবে, আর কিছু। যেমন এখানে তোমাকে কিন্তু ভূপৃষ্ঠ পর্যায়কালটা ডাইরেক্টলি দেয় নাই, দেখছো? সেকেন্ড দোলক দেখে তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে দোলকের অনেক টাইপের ম্যাথ আছে, আমি সবই দেখাবো, প্যারা নেই। পরেরটা দেখো, একটি সেকেন্ড দোলকের দোলনকাল 50% বৃদ্ধি করতে এর কার্যকরী দৈর্ঘ্যের কত পরিবর্তন করতে হবে? কার্যকরী দৈর্ঘ্য মানে কি বলতো? এল, এলটাই তো লেন্থ, দৈর্ঘ্য না, ওটাই কার্যকরী। এখন তোমাকে কি বলছে? একটা সেকেন্ড দোলকের দোলনকাল বাড়াইতে হবে কত পার্সেন্ট? 50%। আচ্ছা, তাহলে t1 কত? সেকেন্ড দোলকের ইনিশিয়াল কত? 2 সেকেন্ড না? t2 মানে বর্ধিতটা কত হবে? t1 এর চেয়ে কত 50% বেশি, তার মানে t1 প্লাস 50% অফ t1। বুঝছো এটা? হ্যাঁ, মানে তোমার কাছে যা আছে তার চেয়ে 50% বেশি হবে। তাহলে t1 তো আছেই, প্লাস 50% অফ t1। তাহলে t1 কত? 2 সেকেন্ড প্লাস 50% অফ t1 মানে কত? 0.5 ইন্টু 2। 50% মানে 0.5, অফ মানে গুণ, আর t1 হচ্ছে 2। বুঝতে পারছি? তাহলে t2 কত পাইলাম? 3 সেকেন্ড পাইলাম। এটা তো স্বাভাবিক, এটা মুখোমুখি করা যায়। 50% বৃদ্ধি মানে কত বেশি? অর্ধেক বেশি হতে হবে। তো 2 সেকেন্ড আর এটা অর্ধেক বেশি হলে কত হবে? 3 সেকেন্ড হবে। এটা মুখোমুখি করা যায়। তো আমি ভাইয়া ভাইয়া করলাম। এখন দেখো তোমাকে কি পরিবর্তন করতে বলছে? কার্যকরী দৈর্ঘ্য না? সূত্র দেখো, টি, হ্যাঁ, টি হচ্ছে 2π√L/g। তাহলে এল এর সাথে টি এর সম্পর্কটা কিরকম? বর্গমূলের সমানুপাতিক, টি প্রপোর্শনাল টু √L, কারণ 2π আর জি কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি কি? t2/t1 √L2/L1। বুঝতে পারছি? এটা সমানুপাতিক যেহেতু, সো t2 এর সাথে L2, t1 এর সাথে L1। তাহলে t2 হচ্ছে 3, t1 হচ্ছে 2, স্কোয়ার করে দিই, ইকুয়ালস টু L2/L1 চলে আসবে। তাহলে L2 কত আসবে? 9/4 L1। বুঝতে পারছি? তাহলে কত বৃদ্ধি করতে হবে? ডেল্টা এল, L2 মাইনাস L1। L2 হচ্ছে 9/4 L1 মাইনাস L1, তাহলে কত আসবে? 9 মাইনাস 4 হচ্ছে 5/4 L1। তাহলে আদি দৈর্ঘ্যের কত গুণ বাড়াইতে হবে? 5/4 গুণ বৃদ্ধি করতে হবে। অঙ্কটা একটু দেখি একবার। দেখো দেখো, আচ্ছা, পরের কোশ্চেন দেখো। এটা বাসায় ট্রাই করবো তুমি, ঠিক আছে? একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত হবে? পারবা না? এটা টি তো জানোই কত, 2 সেকেন্ড। এল বের করবা, জি তো 9.8, সো সবই জানো, খালি এল বের করো, ঠিক আছে?
আচ্ছা, এরপরের কোশ্চেন হচ্ছে দাঁড়াও, বের করে নিই। ফর্টি সেন্টিমিটার দীর্ঘ একটি সরল দোলক আছে, ঠিক আছে? তার মানে কি, এল দেওয়া আছে তোমার কাছে। সরল দোলক প্রতি মিনিটে 60 বার দোল দেয়। যদি এর দৈর্ঘ্য 160 সেন্টিমিটার করে দাও, তবে 60 বার দুলতে কত সময় লাগে? ষাট বার দোল দেয় মানে কি, যদি অর্ধ না থাকে তার মানে পূর্ণ দোলনই দিতেছে, ঠিক আছে? 60 বার দোল দেয় মানে পূর্ণ দোলন দিতেছে। তো কোশ্চেনটা আবার পড়ি। 40 সেন্টিমিটার দীর্ঘ, তার মানে কি, সেই সরল দোলকটা আছে, ওটার কার্যকরী দৈর্ঘ্যটা দেওয়া আছে এল। আচ্ছা, একটি সরল দোলক প্রতি মিনিটে 60 বার দোল দিতেছে। যদি এর দৈর্ঘ্য তুমি বাড়ায় কত করছো, 160 সেন্টিমিটার করে দাও, তাহলে 60 বার দোল দিতে ওর কত সময় লাগে? মানে আগের বার 60 বার দোল দিতেছে এক মিনিটে, যদি তুমি দৈর্ঘ্যটা চেঞ্জ করো তাহলে দুলতে সেম 60 বার দুলতে কত সময় লাগবে এটাকে, ঠিক আছে? দেখো, 60 বারের দোলন দিতে সময় লাগে কত? 1 মিনিট। তাহলে একবার দোল দিতে কত সময় লাগে বের করতে পারবো না আমি? 1 সেকেন্ড। হ্যাঁ, এই যে প্রতি মিনিটে 1 60 বার সেকেন্ড। দোল দেয় 60 সেকেন্ড, ঠিক আছে? তাহলে একবার দোল দেয় কত? 1 সেকেন্ডে। তার মানে এটা কত? T1 ইনিশিয়াল। আচ্ছা, তাহলে T1 এ দেখো এল দেওয়া আছে, তাই না? L1 কত আছে? 40 সেন্টিমিটার। আর L2 কত করছো তুমি? 160 সেন্টিমিটার। সেম না জিনিসটা? দেখো, তাহলে T2/T1 কত হবে? √L2/L1 না সম্পর্কটা? হ্যাঁ, তাহলে আমি T2 বের করে ফেলতে পারবো। তো T2 হচ্ছে √160/4 ইন্টু T1। T1 হচ্ছে 1 সেকেন্ড, তার মানে 4√4 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ড। বুঝতে পারছি? না ভাইয়া, এটা কি করলেন? মানে ক্যালকুলেশনটা। আচ্ছা, 40। এটা বুঝো না? T2 যে T হচ্ছে 2π√L/G, তাই না? ভাইয়া, বুঝতে তো পারছি, বুঝতে দেখো, পারছি। পর্যায়কালের সাথে দৈর্ঘ্যের সম্পর্কটা কি? বর্গমূলের সমানুপাতিক। তাহলে T প্রপোর্শনাল টু √L না? তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি না, T2/T1 √L2/L1। আচ্ছা, এটা কি বুঝছো তামিম? বলো, এটা বুঝছো নাকি? হ্যাঁ অনেকে হ্যাঁ এটা বুঝে না। কারণ তুমি এই যে ভাঙা ভাঙা লিখলে এটা আসতো, T2 কে এইভাবে লিখতা হ্যাঁ হ্যাঁ। L2/G, আর T1 কে লিখতা 2π√L1/G, কাটাকাটি চলে যেত, জি জি, বুঝতে পারছো? ওই জন্য ডাইরেক্ট T2 টা তো আমাকে বের করতে হবে, T1 তো এখান থেকে বের করলাম 1 সেকেন্ড। এরপরে L2 হচ্ছে 160, আর L1 হচ্ছে কত? 40। তাই 160/40 কত আছে? 4। √4 করলে 2 সেকেন্ড। তো T2 পাইলাম কত? 2 সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে যখন আমি দৈর্ঘ্য বাড়াই দিচ্ছি তখন একবার দোল দিতে সময় লাগে কত? 2 সেকেন্ড। তাহলে আমাকে কয়বার বের করতে হচ্ছে? 60 বার দোল দিতে। 60 বার দোল দিতে সময় লাগে 60 ইন্টু 2 সেকেন্ড, তার মানে 120 সেকেন্ড বা 2 মিনিট। এটাই আনসার। সোজা না? জাস্ট সম্পর্কটা মনে রাখো, তাহলেই হবে, ঠিক আছে? টি হচ্ছে রুটের এল এর সাথে রুট এল এর সাথে প্রপোর্শনাল, আর টি হচ্ছে √G এর সাথে কি, ব্যস্তানুপাতিক, এটাই আর কিছু না। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস আছে, দেখাচ্ছি। এখানে আরো জটিল জটিল ম্যাথ আছে, আমি পরে দেখাবো, ঠিক আছে? আর সৃজনশীল যখন করাবো তখন দেখাবো। আরো কিছু বেসিক জিনিস বাকি আছে, ওগুলো শেষ করে নিই। আচ্ছা, এই যে একটা সরল দোলক যে দুলতেছে, হ্যাঁ, তো দুললে ওর কি থাকে? একটা এনার্জি থাকে না? যদি এনার্জি না থাকে তাহলে কি কিছু নড়তে পারবে নাকি? পারবে না তো। আচ্ছা, তাহলে এনার্জি, হ্যাঁ হ্যাঁ, ওই যে চ্যাপ্টার, কাজ ক্ষমতা শক্তি, হ্যাঁ, কাজ ক্ষমতা। দেখো ওই জিনিসটা কোত্থেকে আসছে, এটা এই যে এখান থেকে দেখবো, ঠিক আছে? আমরা কি জানি বলো? এক্স কত সরল দোলকের ক্ষেত্রে বা সরল দোলন গতি ক্ষেত্রে? A sin ω t+ডেল্টা। হ্যাঁ, ডেল্টা। তাহলে আমরা ভি কেমনে বের করি? এটা করাইছি তোমাদের আগে, dx/dt। এটা দেখবে এই যে এরকম আসে, ω
কজ ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? আচ্ছা, এই ভিটাকে কিন্তু আরেকভাবে লেখা যায়, দেখো তো। লেখা যায় কজ, কজটাকে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার দিয়ে প্রতিস্থাপন করবো। দেখো তো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা মানে কত, এক্স বাই এ না? এখান থেকে দেখো এক্স বাই এ, এটা কি স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আসবে। দেখো তো এটা কিভাবে লেখা যায় নাকি, ওমেগা এ যায় তো নাকি? হ্যাঁ, এক্স বাই এ হোল স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার বাই স্কোয়ার, পরে এখানে লসাগু করলাম। হ্যাঁ, এই যে এটা ইউজ করছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ওয়ান না? তাহলে কস থিটা কত আসবে, রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আসবে না? যে কস থিটা আছে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সাইন স্কোয়ার আছে এর জন্য এক্স বাই এ হোল স্কোয়ার হয়েছে, মানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার। এরপরে এই লাইনে লসাগু করছে আর কি, যে ভিতরটা, তাহলে এ স্কোয়ার হয় নিচে, আর উপর আসবে এ স্কোয়ার মাইনাস এক্স। এটা না, এটা, এটা, আচ্ছা দেখো এই জিনিসটা মানে কি, দেখো এটা কিভাবে লেখা যায় না, ওমেগা এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন ওমেগা টি প্লাস ডেল্টা হোল স্কোয়ার লেখা যায় না? সাইন স্কোয়ার মানে তো এটা। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পাই, এক্স বাই এ ইকুয়ালস টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা না? এটাকে এবার ভাগ করে দাও, তাহলে তো এক্স বাই এ, তাহলে সাইন ওমেগা টি প্লাস ডেল্টার জায়গায় আমরা এক্স বাই এ বসাই দিতে পারি, তাহলে কি হবে, ওমেগা এ রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এ হোল স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো এবার বুঝছো? এরপরে হচ্ছে জাস্ট লসাগু করছি, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এই এ স্কোয়ারটাকে বাইরে নিয়ে আসো, তাহলে কি হবে, এ হবে না, নিচের এ স্কোয়ারটাকে, এই নিচের এ আর উপরের এ কাটাকাটি চলে গেল, তাহলে ভি কত আসলো, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স। এটা আরেকটা রিলেশন আর কি, তোমাদের এটা দেখানো হয়নি আগের জন্য দেখা। এক্স হচ্ছে সরণ আর এ হচ্ছে বিস্তার, মানে ধরো তোমাদের ইকুয়েশনটা তো এরকম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এরকম না? তাহলে একটা পার্টিকুলার মোমেন্টে সরণ ধরলাম এক্স, বাট সর্বোচ্চ সরণটা কত, এ, বুঝতে পারছি, যে পিক যেটা, এই পিকটা হচ্ছে এ, আর যে কোনো মোমেন্টে পার্টিকুলার সরণ হচ্ছে এক্স। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এটা গেলে একটা রিলেশন, এটা কিন্তু মনে রাখবা, অনেক সময় ডাইরেক্ট সূত্র দেওয়া, মানে এগুলা মান দেওয়া থাকে, ওমেগা এ এক্স দেওয়া থাকে, তো তখন তুমি এইভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে? আর তোমাকে যদি ইকুয়েশন দেওয়া না থাকে তাহলে এভাবে বের করতে হবে না। যদি ওমেগা মানে যে সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এই টাইপের না দিয়ে তোমাকে এক্স দিয়ে দিল, এ দিয়ে দিল, ওমেগা দিয়ে দিল, তখন তো এই সূত্র ইউজ করতে হবে না, তাহলে কি তুমি ইকুয়েশন পাবা। ওকে, আচ্ছা এখন, আচ্ছা আমি কেটে আবার লিঙ্ক দিই, এটা যাবো তো একটু পরে। একটা জিনিস বাট দেখালাম একটা জিনিস, ঠিক আছে বেশ। আচ্ছা ওটা দিয়ে আগে দেখানো শেষ করে দিই, তাহলে আগের কোশ্চেন থেকে আমরা, মানে আগের ইকুয়েশন থেকে পাইলাম ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা পাইলাম না?
তাহলে আমরা এই যে এটা এটা কার বেগ, ওই যে পর্যাবৃত্ত সরল দোলন গতির কণার বেগ, তাই না? তাহলে আমরা জানি তো ই কে কত, হাফ এম ভি স্কোয়ার, জানি না? তো এখানে মানটা বসাই দিই, তাহলে কত আসবে, হাফ এম ভি স্কোয়ার করলে আসবে ওমেগা স্কোয়ার, এখানে আসবে এ স্কোয়ার মাইনাস, বুঝছি? বি এর মানটা বসাই দিচ্ছি, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে গেল আর রুটটা কাটাকাটি চলে গেল। তাহলে আমরা কি পাইলাম, এই যে ই কে কিন্তু পাওয়া গেছে অলরেডি, এটা হচ্ছে কি সরল দোলন গতির কিসের সমীকরণ, গতিশক্তি সমীকরণ। তা আমরা জানি আরেকটা শক্তি আছে না, কি সেটা, স্থিতি শক্তি। হ্যাঁ, বিভব শক্তি। তো বিভব শক্তি আমরা কেমনে বের করব? বিভব শক্তি আমরা বের করি হচ্ছে, ইপি কত বললো তো? ইপি কে আমরা নর্মালি এভাবে লিখতাম না, এমজিএইচ, হ্যাঁ, বাট এই জিনিসটাকে তো আমরা এভাবে লিখতে পারি, এফ ইন্টু এক্স, পারি না? এফ মানে এমজি, এইচ এর জায়গায় এক্স লিখলাম, কোনো সমস্যা আছে? এটা এটা কি বুঝছো নাকি বলো, এমজিএইচ কি লেখা যায় নাকি? লেখা তো যায়, তাই না? এফ এর জায়গায় এমজি লেখা। আচ্ছা, এখন সরল দোলন গতির ক্ষেত্রে দেখো ইকুয়েশনটা এরকম না, এটার ক্ষেত্রে কি তুমি ডাইরেক্ট কোনো এভাবে সূত্র দিতে পারবা? পারবা না তো, কারণ কি এটা ভ্যারিয়েবল না, এখানে কি এক্স বা এফ কি কনস্ট্যান্ট? হ্যাঁ, যদি তুমি ইয়া করতে পারতা, মানে তোমার কোশ্চেনটা বুঝিনি, পরে বলবো। এফ ইন্টু এক্স ই লিখছি আমি, ভেক্টর তো লিখিনি, তাহলে তো সাইন দিতাম, মানে এফ এক্স ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স না, ওই সূত্র লিখছি। এখন এটা এই ক্ষেত্রে কি তুমি এটা ইউজ করতে পারবা, এই সূত্রটা ডাইরেক্ট ইউজ করতে পারো? পারবা না তো, কারণ কি বলতো, এখানে তোমার যে সরণটা চেঞ্জ হচ্ছে না, এক্স প্রতি মোমেন্টে চেঞ্জ হচ্ছে না সাইনোসয়েডাল ভাবে, এক্স তো কনস্ট্যান্ট না, তাহলে তুমি কোন এক্সটা ধরবা? আচ্ছা, যখনই আমাদের এরকম ঝামেলা হয় তখন আমরা কি ইউজ করি, এক্স যখন চেঞ্জ হয় আমরা ইন্টিগ্রেশন ইউজ করি না? হ্যাঁ, ইন্টিগ্রেশন ইউজ করি। তাহলে আমরা ক্ষুদ্র একটা অংশ ধরবো, এখানে কাজ কত হয় বের করবো, তারপর বাকিটুকু বের করবো, ঠিক আছে? তো ক্ষুদ্র কাজটা ধরলাম ডিইপি, এটা কত হবে, এফ ইন্টু ডিএক্স ধরলাম, সমস্যা তো নেই। এফ আবার কত, এম এ ইন্টু ডিএক্স, এ আবার কত বলো তো, ওমেগা স্কোয়ার এক্স না, যেহেতু সরল দোলন গতি, তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। দেখো বুঝছো নাকি, এই যে এটা হচ্ছে এফ আর এটা হচ্ছে তোমার এক্স। তাহলে আমরা কি পাইলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স পেলাম। এটা কি ক্ষুদ্র কাজ পেলাম না? সম্পূর্ণ কাজের জন্য আমাকে কি করতে হবে, দুই পাশে ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করবো, আর এই পাশে 0 থেকে ইপি পর্যন্ত ইন্টিগ্রেট করবো। তোমাদের তো এটা শেখানো হয়নি না, লিমিট শেখানো হয়নি? আচ্ছা, শেখানো হয়েছে তো, ওই যে মান বসাইতে হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আসবে ইপি, আর এখানে কত আসবে, এম ওমেগা স্কোয়ার। দেখো তো এক্স ডিএক্স না এটা, কারণ কি এই যে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, তাহলে এখানে হচ্ছে লিমিট 0 আর এখানে হচ্ছে এক্স, তাহলে কত আসবে, এম ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স সূত্র কত, এক্স স্কোয়ার বাই 2, মনে আছে? তো উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে 0, তাহলে আগে উপরেটা বসাইতে হয়, তারপর মাইনাস নিচেরটা বসাইতে হয়। তাহলে এম ওমেগা স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 0, কত আসলো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স ইপি, সরি এক্স স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার। দেখো বুঝছো নাকি? প্রতিপাদন লাগবে না, জাস্ট বুঝো, ঠিক আছে? তুমি যদি এটা আর এই যে এটা মনে রাখতে পারো তাহলে না, এই দুটো। হ্যাঁ, আমি আবার লিখবো, সমস্যা নেই। দেখো তাহলে আমরা কি পাইলাম, দুইটা জিনিস পাইলাম, ই কে পাইয়া গেছি, ই কেটা একদম ইজি বের করা, আর রিপিটটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে? দেখো এই দুটো সূত্রকে অন্যভাবে লেখা যায়, মনে আছে? আমরা লিখছিলাম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, ওই যে কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম। তাহলে এম ওমেগা স্কোয়ার কত, কে না? তো এই দুইটার ক্ষেত্রে তো এই যে এম ওমেগা স্কোয়ার জায়গায় আমরা কে ইউজ করতে পারি, তাহলে ই কে আমরা এভাবে লিখতে পারি, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, আবার ইপি কে কি লিখতে পারি, হাফ কে এক্স স্কোয়ার লিখতে পারি না? জাস্ট মান বসাইছি এম ওমেগা স্কোয়ারের মান। তাহলে মোট শক্তিটা কি, কত বলো তো? মোট শক্তি হয় গতিশক্তি প্লাস বিভব শক্তি, যোগ করে দাও কত হবে দেখো।
হাফ কে স্কোয়ার, এখানে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, কাটাকাটি চলে যাবে না? তাহলে কত আসবে? হাফ কে কমন নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাটা, তাহলে ই কত আসলো টোটালি? হাফ কে এ স্কোয়ার। দেখো বুঝছো নাকি? হ্যাঁ, এটাই আমরা পড়ছিলাম, ওই যে স্প্রিং এর ক্ষেত্রে পড়ছিলাম হাফ কে এক্স স্কোয়ার। কোথেকে আসছে? এই যে এখান থেকে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি, এই যে হাফ কে এক্স, মনে আছে? এখান থেকে আসছে, ঠিক আছে? আশা করি বুঝছো, একবার আরেকবার দেখবা বাসায় কেমন, খুবই সিম্পল জিনিস, ঠিক আছে? বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট, সূত্র মনে রাখতে হবে, ইপির জায়গায় কে বসা দিলে কিন্তু হবে। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা আরেকবার লিখি এই পাশে, দেখো এবার হচ্ছে আমরা এক্স এর মান বসাই দিব। এক্স কত আমরা জানি না, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে ই কে কত পাইছিলাম আগের পৃষ্ঠে? হাফ কে এক্স স্কোয়ার পাইছিলাম, তো এক্স এর মানটা বসাই দাও, হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, হবে না? সিম্পল, জাস্ট এক্স এর মানটা স্কোয়ার করে দিই। এটা কি আসলো? ইকের টাইমের সাথে একটা ফাংশন চলে আসলো। সিমিলারলি, সরি ইকে না, এটা ইপি। আর ইকে কত আসছিল? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসছিল, ঠিক আছে? হাফ কে, সিমিলারলি এখানে মানটা বসে দাও, মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এ স্কোয়ার কমন চলে যায়, আবার হাফ কে এ স্কোয়ার কমন নিয়ে নাও, আসবে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? কজ স্কোয়ার থিটা। তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? এটা আমাদের ইকে চলে আসবে। তাহলে বলো এই মানে যদি আমি এই যে সাইন কজ আকারে রাখি তাহলে এরকম আসবে, আর যদি কনস্ট্যান্ট মান থাকে তাহলে তো এখানে বসাই দিলে হয়ে যাবে। তাহলে টোটাল ই কত? ইপি প্লাস ইকে না? দেখো আবার হাফ কে স্কোয়ারে আসতে হবে। আগের বার আমরা টোটাল শক্তি কত পাইছিলাম? হাফ কে স্কোয়ার না? তো এখানে তো সেমই আসতে হবে, কারণ কি শক্তি সংরক্ষণশীলতা নীতি কি বলে? মোট শক্তি সর্বদা কনস্ট্যান্ট। তাহলে যোগ করে দাও দুইটা, কত কমন যায়? হাফ কে স্কোয়ার কমন যায় না? এটা এখানে আর এখানে যোগ করলে কত আসে? সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা কত? 1 না? তাহলে হাফ কে এ স্কোয়ার আসছে। আগেরটা আসতেই হবে, কারণ ওইখান থেকেই তো আমরা ডিরেক্ট করছি। আর মোট শক্তি অলওয়েজ কনস্ট্যান্ট থাকতে হবে। দেখো বুঝছো নাকি? ওকে, তাহলে এবার দেখো এই দুটার, আচ্ছা আচ্ছা হ্যাঁ, বলো তুলে আমাকে। কোন লাইনে? এখানে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা প্লাস কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ত্রিকোণমিতিতে ছিল না? বুঝছি এবার। ওকে, তাহলে দেখো এই দুইটার গ্রাফও আঁকা যাবে, ইপি আর ইকে গ্রাফ অনেক ইজি। কিভাবে আঁকা যায় দেখো, তাহলে ইপির সূত্রটা আগে লিখি। ইপির সূত্রটা কি পেয়েছিলাম? হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ইপি হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? তাহলে এখন কি হবে বলো? হাফ কে এ স্কোয়ার তো, তাহলে এটা গ্রাফটা যদি আমি আঁকি,
তাহলে গ্রাফটা হবে তোমার সাইনের গ্রাফ হবে, কিন্তু কি হয়েছে বলো তো, সাইনের কি নেগেটিভ মান আর থাকবে? স্কোয়ার হয়ে গেছে না, তাহলে সব মানটা উপরে চলে আসবে, মানে গ্রাফটা উপরের দিকে চলে আসবে। তাহলে কিরকম হবে বলো? কখনো নেগেটিভের দিকে যাবে না, তাহলে এই গ্রাফটা আবার পজিটিভে চলে আসবে, আবার নেগেটিভ থেকে পজিটিভ, কারণ কেজি স্কোয়ার আছে না, নেগেটিভ মানটা পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, টাইম, আর এটা হচ্ছে ইপি। বুঝতে পারছি? সর্বোচ্চ মানটা কত বলো তো? সাইনের সর্বোচ্চ মান কত? 1 না? তাহলে এটা ইপির সর্বোচ্চ মান কত হতে পারে? হাফ কে স্কোয়ার। বুঝতে পারছি? এটা দেখো, এটা তাহলে এটা পর্যায় কত? এটা এতটুকু পর্যায়, এটা হচ্ছে T/2, সেটা দরকার নেই। এতটুকু 0 হাফ কে স্কোয়ার। গ্রাফ আঁকতেছি বিভব শক্তি। তো গতিশক্তিটা কিরকম হয় বলো? গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। তো সেম কজের গ্রাফ হবে, বাট নিচে নামবে না। তাহলে কজের গ্রাফ কিরকম হয়? এরকম হয় না, 1 থেকে শুরু হয়, তাহলে এই যে এরকম যাবে, নিচে গেল না, উপরে চলে আসবে। সেম সেম ইকের সর্বোচ্চ মান কত হতে পারে? হাফ কে স্কোয়ার না, কারণ কি কজ ওমেগা টি প্লাস ডেল্টা সর্বোচ্চ ভ্যালু কত? 1। তো এটাও সর্বোচ্চ মান কত হতে পারে? হাফ কে স্কোয়ার। এটা কি বিভব শক্তি বনাম সময়, গতিশক্তি বনাম সময়। ঠিক আছে, তাহলে এই দুটার আমরা গ্রাফ এঁকে দিই। হ্যাঁ, তখন আর এক্স থাকবে না, এক্স এর পরিবর্তে তো সাইন কজ চলে আসলো, যে এক্স মানে তো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ওটাই বসাইছি। দেখালাম তো এটা কেমনে আসছে, বুঝছি? আচ্ছা, একটা ম্যাথ দেখাই, তারপর আজকে শেষ করে দেবো, অনেক কিছু দেখাইছি তো। আচ্ছা দেখো, কোশ্চেন হচ্ছে একটি সরল সন্ধিত স্পন্দনত কণার ভর 250 গ্রাম এবং পর্যায়কাল 2 সেকেন্ড, বিস্তার 0.1 মিটার। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে, যখন এর সরণ 0.02 মিটার, তখন বেগ কত? ঠিক আছে, এটা প্রথম কোশ্চেন। তো করে ফেলে আগে এটা। তো আমাদের সূত্র জানি তো, আমার বেগের সূত্র কি? ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো সবই দেওয়া আছে। ওমেগা আবার কত? 2 পাই বাই টি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো 2 পাই তো কনস্ট্যান্ট, টি কত? এই যে 2 সেকেন্ড দেওয়া আছে। এ মানে কি? বিস্তার। বিস্তার কত? 0.1 স্কোয়ার মাইনাস এক্স কত? এই যে সরণ দেওয়া আছে 0.02 তার স্কোয়ার। একক হচ্ছে মিটার পার সেকেন্ড। মানটা বসাই দিই, পাই/2 0.1 স্কোয়ার মাইনাস 0.02 স্কোয়ার, লাস্ট অ্যান্সার 0.1539 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেগ বাইর গ্রাফ। ওকে, এবার তোমাকে বললো যে কণাটির ওই সরণে, মানে যে এখানে যে সরণটা আছে এই সরণ, স্থিতিশক্তি, গতিশক্তি, মোট শক্তি নির্ণয় করা সম্ভব কিনা। ঠিক আছে, তো কি কি বের করতে হচ্ছে? ই কে ইপি আর টোটাল, মানে দুইটা যোগফল। তাহলে ই কে সূত্র কি? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আর ইপি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাকে এ দেওয়া আছে, এক্সও দেওয়া আছে। এ হচ্ছে কত? 0.1 মিটার যে বিস্তার, আর এক্স হচ্ছে 0.02। বাট কে কি দেওয়া আছে? কে ইনডাইরেক্টলি বের করা যাবে। মনে আছে আমরা লিখছিলাম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম। তার মানে কে কত? এম ওমেগা স্কোয়ার। তাহলে এম তো দেওয়া আছে 0.25, মানে কেজিতে নিলে এম হচ্ছে 250 গ্রাম, মানে 0.25 কেজি। ওমেগা কত? 2 পাই বাই টি হোল স্কোয়ার। বুঝছো?
0.25 2 পাই বাই 2 হোল স্কয়ার। তো দেখো কত আসে কি, 0.0625। ঠিক আছে, এটার একক আসবে নিউটন পার মিটার। দেখবা তোমরা এটা জান না, এটার একক এটা আসে। তাহলে কি আমি পারবো না ই কে আর ইপি বের করতে? কে বের করতে ফেললে এ আর এক্স বলে দিলাম, এক্স হচ্ছে 0.02 মিটার আর এ হচ্ছে 0.1, মানটা বসাই দিলেই ই কে ইপি পাওয়া যাবে। আর মোট শক্তি কত? ই কে প্লাস ইপি। তাহলে মোট শক্তি তো নির্ণয় করা সম্ভব। দেখো ওই স্মরণে, মানে যে এখানে কয়ের স্মরণে আর কি। দেখো একবার, না বুঝলে আমার বললো। হ্যাঁ হ্যাঁ, এ আর এক্স এর মান জানো, আর কেটা জানতাম না, কেটা বের করে নিও। হ্যাঁ আছে। তাহলে আজকে এতটুকু থাক, যতটুকু পড়াইছি পড়ো, আগের দিনে হোমওয়ার্ক গুলা করো আর আজকের থিওরি গুলা পড়ে রাখো, ঠিক আছে? নেক্সট দিন হচ্ছে আরো ম্যাথ দেখাবো, আরো কিছু ম্যাথ বাকি আছে হয়ে যাবে। তারপরে কয়েকটা সৃজনশীল দেখালে চারটা মোটামুটি শেষ হবে। চারটা ছোট তো, বাট ইম্পর্টেন্ট আসে না। আচ্ছা, আর হচ্ছে তোমাদের হচ্ছে তো মাস কমপ্লিট হলো আজকে, তো আস্তে ধীরে দিও আর কি টাকা, সমস্যা নেই, প্রেশার নিও না। আর না, বিকাশ নাম্বারটা আমি দিছি, দিয়ে আমাকে জাস্ট জানাও তাইলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো পাই নাই বিকাশ নাম্বারটা। আচ্ছা, ওই রাইসুলের কাছে দিছি আমি, তুমি নিয়ে নিও। আর আপডেট একটু বলে দিও রাইস।